দেখুন, এটা পুলিশের কাস্টডিতে ছিল একজন লোক। দেখুন যে সে ধরা পড়েছিল সিসিটিভি ফুটেজে মেয়েটাকে নিয়ে যাচ্ছে। তারপরে আর কারা কারা ছিল সে বলে দিয়েছিল, এবং মেয়েটার মৃতদেহটা কোথায় ফেলছে সেটাও দেখিয়ে দিয়েছিল। তো এইরকম একটা লোককে মেরে ফেলার কি জন্য দরকার হয় আপনি বলুন? মানুষের চাহিদা মতো সরকার তো বদলে গেল, এবং এই সরকার বদলানোর অন্যতম দাবি ছিল দুর্নীতি। তো দুর্নীতিতে ছোটখাটো তৃণমূল নেতাগুলো হয়তো ধরা পড়ছে, কারো মাথায় ডিম ছুড়া হচ্ছে, আবার যারা বড় তারা হচ্ছে শুদ্ধিকরণ হয়ে বিজেপিতে চলে যাচ্ছে। কিন্তু এই ছোটখাটো যারা তৃণমূল নেতা, তাদের একার পক্ষে তো এই দুর্নীতিটা সম্ভব নয়। এর সঙ্গে জড়িত ছিল বিভিন্ন আধিকারিক থেকে একদম পঞ্চায়েতের সহায়ক থেকে থানার ওসি অব্দি। তাদের বিরুদ্ধে কেন কোনো স্টেপ নিচ্ছে না বা ডিমও ছুটছে না, কেন বলে আপনি মনে করছেন? দেখুন, নিচের দিকের অফিসাররা যারা অপরাধটা করেছে বলে খুব পরিষ্কার দেখা যায়, তাদেরকে ধরা অনেকটা সহজ, এবং অনেক ক্ষেত্রেই তারা খুব প্রভাবশালী হন না। আরজি করের ঘটনা দেখুন, এতদিনে ডিসিপিরা বা কমিশনাররা সরকার পরিবর্তনের পর তারা সাসপেন্ড হয়েছে, কিন্তু থানার ওসি তো তার আগে অ্যারেস্ট হয়ে গেছিলেন। তো এই রকম নেতাদের ক্ষেত্রেও তাই, যে আপনাকে রাজনীতি যারা করেন অধিকাংশ ক্ষেত্রে তারা এখন সৎলোক না। তো তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকা। এবং ক্ষমতায় টিকে থাকতে গেলে আমাদের গণতান্ত্রিক দেশে পার্লামেন্টে কত সংখ্যা আছে বা বিধানসভায় কত সংখ্যা আছে এটার উপর নির্ভর করে। এই যে আপনি অন্য দলে যাওয়ার কথা বলছেন, বাধ্যবাধকতাটা কোথায়? যে এখন যারা কেন্দ্রের শাসক দল আছেন তাদের সরকারটাই সমর্থনে চলে দুটো দলের, তারা সমর্থন তুলে সরকার পড়ে যাবে। তো সেই জন্য তাদের আরো কিছু বেশি সমর্থন দরকার, যাতে করে ওদের সে দুটো দলের কেউ তুলে নিলেই যাতে তৃতীয় দল তাদেরকে সমর্থন দেয়। এবং বিল পাস করাতে গেলেও সংখ্যার দরকার। সেই জন্য না হলে চিন্তা করুন যে একই লোক একসময় কংগ্রেসে ছিল, তারপর তৃণমূলে আসলো, আজকে আবার বিজেপির প্রার্থী হচ্ছে। এটা এই জন্য হচ্ছে, মানে তারা করছে নিজেদের স্বার্থে, সুযোগ সুবিধার জন্যে, আর রাজনৈতিক দলগুলো করছে তাদের স্বার্থের সুযোগ সুবিধার জন্য। উভয় পক্ষ স্বার্থের জন্য কাজ করছে, নীতির জন্য কেউ করছে না, দেশের জন্য করছে না, দেশের লোকের জন্য করছে না। স্যার, আর একটা বিষয় হলো, একটা ডিবেটে দেখেছিলাম কুণাল ঘোষের সঙ্গে আপনি তর্ক হচ্ছিল যে একটা বিষয় নিয়ে, যে আপনারা যদি ক্ষমতায় না থাকেন রাস্তায় কি করে বেরোন। তো আপনার সেই ভবিষ্যৎবাণী এত তাড়াতাড়ি যে ফলবে, 4 তারিখের সন্ধ্যে থেকেই যেভাবে তৃণমূল নেতা কর্মীদের উপর ডিম ছোড়া থেকে অত্যাচার শুরু হলো, এটা কি ভেবেছিলেন? দেখুন, যে কোনো একজন বুদ্ধিমান লোক, দেখুন ছোটবেলায় আমি সিপিএম এর সঙ্গে আমাদের পরিবার ছিল, আমিও সিপিএম এর মিটিং মিছিলে গিয়েছি, এবং এসএফআই এর বহরমপুরে যে ডিবেটে পার্টিসিপেট করে কঙ্গারের কাছ থেকে পুরস্কার নিয়েছি। কিন্তু আমি যেহেতু একটা আদর্শ মানে নিয়েছি, স্যার, থামিয়ে দিলাম, আপনাকে কি বলা যায় যে প্রাক্তন এসএফআই কর্মী? না, আমি সমর্থক। এসএফআই এর কোনোদিন সদস্য ছিলাম না, সিপিএম এর কোনো সদস্য ছিলাম না, কিন্তু আমার পরিবারটা সিপিএম এর সঙ্গে ছিলেন। আব্দুল বারির নাম শুনবেন, মাস্টারমশাই ছিলেন, তো তিনি আমারও মাস্টারমশাই ছিলেন। তার প্রভাবে আমরা সিপিএম এর সঙ্গে সম্পৃক্ত হই, এবং কলেজেও তার ফলে লোকেরা, যেমন এবার ভোটেও আমাকে সেলিম সাহেব ফোন করে বললেন যে আপনি যদি ভোটের সময় ওখানে যেতেন, আমার ভোট এখনো ওখানে আছে। এবং যে প্রার্থী ছিলেন তিনিও আমাকে ভোট করলেন, আমাকে বলেননি যে ভোট দেবেন, কিন্তু বলেছেন যে আপনি যদি একবার একটু আসতেন। তো সেরকম ছিল। কিন্তু যখন সিপিএম এর নেতারা, আমি দেখলাম বোলপুরে যেটা নিয়ে আমার বিরুদ্ধে সব পার্টির লোকেরা লেগে গেল, যে সেখানে একটা অন্য দলের প্রধানের বাড়ি ছিল সিপিএম এর এমএলএ এবং এমপির বাড়ির কাছে। তো লোকজন জড়ো করে তাদেরকে মারধর তো করলো। একটা লোক মারা যাচ্ছে, তখন সে পানি চাইছে, তার মুখে এমপির ছেলে অর্ডার দিয়ে প্রস্রাব করিয়ে দিল।
আপনি কি চিন্তা করুন বর্বরতা। তো আমি ফলে সেই এমএলএ কে এবং এমপি ছেলেকে অ্যারেস্ট করেছিলাম, হাজতে রেখেছিলাম, কোর্টে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো সিপিএম এর লোকেরা তখন বলেছিল আমি অন্য পার্টির লোক সিপিএম এর ক্ষতি করার জন্য করছে। এখন তারা সেরকম ভাবে না, কিন্তু তখন তাই ভাবতো। তো তারপরে যখন আমার যেহেতু এরকম একটা রেকর্ড ছিল, মমতা ব্যানার্জি মানে ভোটে জিতেই 9 সালে আমাকে ফোন করলেন নিজে থেকে। আমি জানি না এখানে আর কোনো অফিসারকে উনি সরাসরি ফোন করেছেন কিনা। আমি প্রথম দিন রাজি হইনি, তারপরে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ফোন করতে থাকলেন। আমি ওনার কাছে যেতে রাজি ছিলাম না, কিন্তু উনি অফিসিয়ালি চাইলেন এবং রাজ্য সরকার ছেড়ে দিল। এর আগে আমি সিবিআই যেতে চাইছি, রাজ্য সরকার ছাড়েনি। এর আগে আমি বিএসএফেও যেতে চেয়েছিলাম, রাজ্য সরকার ছাড়েনি। কিন্তু মমতা ব্যানার্জি চাইলেন তখন ছেড়ে দিলেন। আমাকে জয়েন করতে হলো আমাদের অল ইন্ডিয়া সার্ভিস, যে গভর্নমেন্ট যেখানে পোস্টিং দেবে সেটা রাজ্য হতে পারে, কেন্দ্র হতে পারে, অন্য রাজ্য হতে পারে। আমি জয়েন করলাম, কিন্তু মমতা ব্যানার্জি আমার নাম ব্যবহার করে টাকা তুলতে লাগলেন। সেইটার প্রতিবাদ করাতে তিনি আমার একদম 1 নম্বর শত্রু হয়ে গেলেন। উনি 20 তারিখে এখানে শপথ নিলেন, আর 25 তারিখেই আমাকে ফেরত আনার জন্য চিঠি লিখলেন, যে গুরুত্বপূর্ণ পদে। কিন্তু আসার পর মাস 6 আমাকে কম্পালসারি ওয়েটিংয়ে রেখে দিলেন। আমাকে প্রথমে বললেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হন, আমি হলাম না। তারপরে বললেন হোমে ওএসডি হন, আমি হলাম না। তখন বললেন আমার বিরুদ্ধে স্টেপ নেবেন গভর্নমেন্টের অর্ডার না মানার জন্য। কিন্তু আমি আইনটা ভালো জানতাম। দেখুন, আমাদের অল ইন্ডিয়া সার্ভিস অফিসারদের ক্যাডার পোস্ট থাকে, সেই পোস্টে আমাকে পোস্টিং করলে আমি জয়েন করতে বাধ্য। যেমন আমাকে দিল্লিতে দিল, আমি জয়েন করতে বাধ্য ছিলাম। কিন্তু যে কোনো নন ক্যাডার পোস্ট, যেমন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমাকে যেতে বলেছিলেন বা ওএসডি হোম তৈরি করেছিলেন, সেখানে আমার অনুমতি নিয়ে আমাকে পোস্টিং করা যাবে, আমার অনুমতির বিরুদ্ধে সেখানে পোস্টিং করা যাবে না। ফলে আমি তো মমতা ব্যানার্জিকে সামনাসামনি বলেছিলাম যে আপনি পারলে ব্যবস্থা নিন। আমাকে ডেকেছেন বলেছিলেন, আমি বলেছিলাম যে আপনি ব্যবস্থা নিন, কিন্তু নিতে পারেননি। কারণ অন্য কোনো অফিসার নিশ্চয় বলেছে যে হ্যাঁ হ্যাঁ। তো এইরকম তা আমার যেহেতু ধরুন তৃণমূলের আমলে আমি মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে বলতাম, সেটা অন্য দলগুলো সেই জন্য একরকম ভাবত। কিন্তু আমি এটা কোনো দলের জন্য বলি না, আমি যেটাকে অন্যায় মনে করি সেটার বিরুদ্ধে বলি। তো ফলে যারা ক্ষমতায় থাকে তাদের কখনো আমি পছন্দের লোক ছিলাম না। যখন যেখানেই থেকেছেন সেখানেই তাদের না, ক্ষমতায় যারা আছে তারা তারা চাই মানে প্রশ্নহীন আনুগত্য, যেটা করা সম্ভব নয়। ওই যে আমি বোলপুরের উদাহরণ দিলাম, আমি চুপ করে থাকতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে একটা লোকে মারধর করছে, মুখে প্রস্রাব করে দিচ্ছে, তাহলে আমাদের থাকার অর্থটা কি জন্য আমরা আছি? তো সেই জন্য আমি অ্যারেস্ট করলাম বলে আমাকে ওখানে 1 মাস হওয়ার আগে ওখান থেকে আমাকে ট্রান্সফার করে দিল। স্যার, সাম্প্রতিক যে ঘটনাটা ঘটলো সেটা বারুইপুরের এনকাউন্টার, এটা নিয়ে আপনার দ্বিমত আছে শুনেছি। তো মানে এই ঘটনা কি আগামী দিনের বিচার ব্যবস্থার উপর কোনো প্রভাব পড়বে, বা এই ঘটনাটাই এনকাউন্টারের ঘটনায় কি যে ঘটনাটা ঘটেছে তার কি কোনো এই হবে পরিবর্তন? দেখুন, এটা পুলিশের কাস্টডিতে ছিল একজন লোক। দেখুন যে সে ধরা পড়েছিল সিসিটিভি ফুটেজে, মেয়েটাকে নিয়ে যাচ্ছে। তারপরে আর কারা কারা ছিল সে বলে দিয়েছিল, এবং মেয়েটার মৃতদেহটা কোথায় ফেলছে সেটাও দেখিয়ে দিয়েছিল। তো এরকম একটা লোকে মেরে ফেলার কি জন্য দরকার হয় আপনি বলুন? কোনো কিছু আড়াল করতে। হ্যাঁ, তো তাহলে তো আপনি বুঝতে পারছেন আমাকে প্রশ্ন করার অর্থ কি। আমি আরো 2-1টা আপনাকে ক্লু দিচ্ছি, তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। দেখুন, একজন সিনিয়র পুলিশ অফিসারকে ভিডিওতে দেখেছেন যে ওরা রাজা বলে একজনের নাম বলেছেন, আমরা তাকে খোঁজ করব, তার মধ্যে ব্যবস্থা নেব। এতদিন পর্যন্ত পুলিশ রাজা বলে কেউ আছে কিনা জানিয়েছে? তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? সে যে এতে জড়িত কি জড়িত না সেটা জানিয়েছে? কেন জানায়নি? কেন? আমি আর একটা উদাহরণ দিচ্ছি। দেখুন,
এই যখন মৃতদেহটা খোঁজা হচ্ছিল, ওর কাকা যে মুহূর্তে মৃতদেহটা পেয়েছে, মেয়েটির কাকা, তখন একজন লোক কালো শার্ট পরেছিল, আপনি খেয়াল করুন, যে এই প্রভাস মণ্ডলকে মারতে শুরু করলো ওখানে, জল থেকে ঠিক তো? তারপরে সেটা ভিডিও করা হচ্ছে, খেয়াল করুন। তারপরে তাকে উপরে তুলে নিয়ে আসলো, ভিডিও করা হচ্ছে, খেয়াল করুন। তারপরে তাকে অটোতে তুলেছে, তারপর করে এরকম ভাবে ঘাড়ে হাত দিয়েছে। নর্মাল ক্যাজুয়াল ভাবে যেরকম নিয়ে যায় একজন। না, আপনারা দেখেছেন কিনা একটু, দেখেছেন কিনা? তারপরে সে বলছে যে যে তুই তো একজন বাবা, এরকম কথা বলছে, খুব ভালো কথা। তারপর আর কারা ছিল জিজ্ঞেস করছে। আচ্ছা, তারপরে থানার কাছে নিয়ে এসে পুলিশের লোকরা আছে, তখনও ভিডিও করা হচ্ছে। আপনার বলুন তো, এই লোকটা ওই যে যখন ওকে মেরেছে, ও কোনো প্রতিবাদ করেছে? ওকে যখন উপরে নিয়ে আসছে, কোনো প্রতিবাদ করেছে? যখন অটোতে তুলে জিজ্ঞেস করছে, প্রতিবাদ করেছে? থানায় নিয়ে এসে করছে, কোনো প্রতিবাদ করেছে? কোথাও করেনি। করেনি। তাহলে পালাতে পারতো না, ও চেষ্টা করেছে কি? না। তো আপনার মনে হয় যে এই লোকটা পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই করে তাদের উপর গুলি করবে? কি বুঝতে পারছেন? হুম। দেখুন, পুলিশের লোকেরা বলছে যে এলাকার লোকেরা আনন্দ সর্দার সমেত আসামিদের ধরে যে দিয়েছিল ফাঁড়িতে, তারা পালিয়ে গেছে, মানে তারা ছাড়েনি। জনগণের অভিযোগ হচ্ছে যে শাসক দলের এক নেতা তাদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি পুলিশের কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু কোনো কাস্টডি থেকে একটা লোক পালিয়ে গেলে আর একটা কেস হয়, করেছে? না, করেনি। যে অপরাধী, সে পালানো অপরাধীকে কেউ যদি আশ্রয় দেয়, একজন আত্মীয় বাড়িতে ছিলেন, তার বিরুদ্ধে কেস হয় হারবারিং এর জন্য, হয়েছে? যার কাস্টডি থেকে পালালো তার বিরুদ্ধেও কেস হয়, অন্তত প্রসিডিং হয়, হয়েছে? তো তার মানে আপনি কি করে মানবেন যে ও পালিয়ে গিয়েছে, ওকে ছেড়ে দেওয়া হয়নি? আরো একটা কথা, যে সে চলে গেছে কিন্তু তার ফোনটা পুলিশের কাছে আছে, এটা আপনারা জানেন কিনা? এটা কি করে হয়? তো একজন আসামি কি করে হয়? এটা ওটা দেখানোর জন্য যে পালিয়ে গিয়েছে, ওকে ছেড়ে দিইনি। ছেড়ে দিলে তো ওর কাছে যে জিনিস ছিল সেগুলো ওকে দিতে হবে। হ্যাঁ, তো বলুন, এই যে যার বিরুদ্ধে অভিযোগ যে সে আসামিদের ছাড়িয়ে নিয়ে গেছে, আর এই যে আসামিকে মারছে, ধরে নিয়ে আসছে, কথা বলছে, একই লোক, এ দেখে আপনার কি মনে হয়? এবং তার আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ওরা তো বলছে যে ওকে মেরে ফেলে দেবে, তাহলে আমার কি হবে? তারপরে যেসব ভাষা ব্যবহার করছে আমি উচ্চারণ করতে পারবো না। কি ভিডিও সত্যি মিথ্যে আমি জানি না, কিন্তু এগুলো দেখে যা মনে হয়, আপনারা ধরুন অন্য প্রশ্ন থাকলে